আনহ্যাপি তা দেখছে। সায়ান কতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বেরিয়ে পড়ল। সায়ান বেরিয়ে যেতেই রুশি হাঁটুর উপর থাকা রেখে বসে পড়ল। অনেক কষ্ট হচ্ছে এই মুহূর্তে। ও তো এমন জীবন চায়নি, তাহলে কেন হচ্ছে এমন ওর সাথে? কেন ওকেই বারবার ঠকতে হয়? কেন বারবার আঙুল ওর দিকেই তোলা হয়? আজ সকালে যখন ভার্সিটিতে যায়, ও তখন দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবার দৃষ্টি ওর দিকে দেখে ও ঠিক বুঝতে পারে না কেন তাকিয়ে আছে সবাই। হুট করে একটা মেয়ে এসে ওর কানে কানে কিছু একটা বলে, যাতে ও দ্রুত পায়ে নিজেদের ক্লাসরুমের সামনে যায়। গিয়ে যা দেখে ও থমকে যায়। রুশি আর সায়নের সেই হোটেলের কিছু ছবি এখানে আছে, কিন্তু সায়নের মুখে এখানে সম্পূর্ণ স্পষ্ট না হলেও তবে রুশির মুখ স্পষ্ট। রুমের বাইরে এরকম অনেকগুলো ছবি দেওয়ালে আটকানো, সাথে প্রত্যেকটা ছবির নিচে লেখা মিস্ট্রিস। রুশি রাগে ক্ষোভে সেই ছবিগুলোর অনেকগুলো ছবি ছিঁড়ে ফেললো, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লো। আশেপাশের মানুষেরা কানাঘুষা কানে আসছিল, বিশেষ করে ছেলেদের। অনেকে এক রাতের রেটও জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে। লজ্জায় রুশি কেঁদে দিল। ভার্সিটির গেটে আসতেই হঠাৎ করে কিছু লোক ক্যামেরা দিয়ে ওকে ক্যাপচার করা শুরু করলো। সায়ান জামিল খান খুব ইয়াং একজন বিজনেসম্যান আর ব্র্যান্ডের মালিক হওয়ার খুব পরিচিত মুখ দেশে। প্রায় তার বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয়, তাই দেশের সফল একজন ব্যক্তির ঘটনার সাংবাদিকরা আসবে, এটাই স্বাভাবিক। সেই লোকগুলোর মাঝে কিছু লোক প্রশ্ন করা শুরু করলো। আপনার সাথে সায়ান জামিল খানের কি সম্পর্ক? ওনার অলরেডি একজন বাগদত্তা আছে, কিন্তু তারপরে আপনার সাথে ওনার এই ধরনের ছবি কি করে আসলো? তাহলে কি আপনার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক রয়েছে যা তার বাগদত্তা অবগত নয়? আপনাকে দেখলে যদিও তা মনে হয় না, তবে এটা কি সত্যি যে আপনি একজন মিস্ট্রেস? এতগুলো প্রশ্নের বিক্ষোভে রুশি কিছু বলতে পারেনি। কি বলবেও এই লোকগুলোকে? কি সম্পর্ক ওর সায়ানের সাথে? শুধুমাত্র কাগজের স্ত্রী। সায়ানের যদি সত্যিটা প্রকাশ করার থাকতো তবে অনেক আগেই প্রকাশ করে দিত, কিন্তু সে করেনি। তার মানে সে স্বীকার করতে চায় না যে রুশি তার স্ত্রী। আধো রুশির পরিচয় কি? সবার কাছে তো এই মুহূর্তেও সায়ানের রক্ষিতা ছাড়া আর কিছুই না। রুশি কিছু বুঝে ওঠার পূর্বে কয়েকজন বডিগার্ড এসে রুশিকে সেখান থেকে সেফলি বের করে নিয়ে আসলো আর একটা গাড়িতে বসিয়ে দিল। গাড়িতে উঠে ও সায়ানকে ফোন দিতে থাকলো, কিন্তু সায়ানের ফোন বন্ধ দেখাচ্ছিল। তবুও চেষ্টা করে যাচ্ছে, হয়তো এখন ধরবে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স পায়নি। রুশি সায়ানকে ফোন করতে এতই ব্যস্ত ছিল যে পাশে যে ইনান বসেছিল তা খেয়াল করেনি। বাসায় আসার পর সবাই মিলে বসে ছিল সায়ানের জন্য। রুশি কতক্ষণ পর পর দরজার দিকে তাকিয়েছিল, কিন্তু সায়ান আসেনি। ও নিজের রুমে বসেছিল। হুট করে ফোন আসলো। রুশি নাম্বার না দেখে বলে উঠল, সায়ন, আপনি কই? কি অবস্থা আপনার? ফোন ধরছে না কেন? কিন্তু অপর পাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। এখনো সায়নের অপেক্ষা করে আছো? তোমার মনে কিছু হওয়া বা না হওয়াতে সায়নের কিচ্ছু যায় আসে না। যদি আসতো তাহলে তোমার প্রয়োজনে নিজের ফোন অফ করে রাখতো না। ও চায় না বিরক্ত হতে, তাই অফ করে রেখেছে ফোন। আমি জানি একটা মেয়ে হিসেবে এটা তোমার জন্য অনেক কষ্টকর, কিন্তু সায়ন তোমাকে তার কাছে রাখছে শুধুমাত্র তোমার গর্ভে থাকা ওর সন্তানের জন্য। আর না হয় কবে তোমাকে ছুঁড়ে ফেলে দিত। ও তোমার সাথে ভালো ব্যবহার করে যাতে তুমি মানসিকভাবে ভালো থাকো আর বেবির কোনো ক্ষতি না হয়, বাট হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ। আর মনে রেখো, 3 বছর পর তোমার বাচ্চা কিন্তু আমার কাছে থাকবে। আর সায়ন বলেছে যে তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। মেয়ে হিসেবে একটা অ্যাডভাইস দিব, এতটুকু আত্মসম্মান বোধ থাকে তবে নিজে থেকে সরে দাঁড়াও, না হয় সায়ন থেকে এই কথাগুলো শুনলে একসময় এর চেয়ে বেশি কষ্ট পাবে। আর যাই হোক, ও আমাকে ভালোবাসে, তাই আমার উপর তোমাকে কখনোই চুজ করবে না। কথাগুলো বলে চন্দ্রিকা ফোন রেখে দিল আর রুশি ঠাই হয়ে বসে রইল। শেষ পর্যন্ত ওই তৃতীয় ব্যক্তি হিসেবেই রইল। চন্দ্রিকা যা বলছে তা সত্যি। শুরুতে সায়ান বলেছিল ওদের সম্পর্ক 3 বছরের,
কিন্তু সায়ান ওর সন্তানের সাথে ওকে দেখা করতে দিবে না, এটা ভেবে রাগ উঠে গেল। এমনটা তো কথা ছিল না। ও সবকিছু মেনে নিল, নিজের সন্তানকে নিজের থেকে আলাদা হতে দিবে না, যে কোনো মূল্যে না। ও সেটা ভেবেই কান্না করে দিল। আর ঠিক ওই সময় সায়ান ঘরে প্রবেশ করে। সারা দিনের জমে থাকা রাগ ক্ষোভ সবকিছু ঝেড়ে দিল সায়ানের ওপর। কিন্তু এখন রিগ্রেট হচ্ছে। রাগের মাথায় এতগুলো কথা শোনানো উচিত হয়নি। তাছাড়া সায়ান কিছু বলতে চাইছিল ওকে, কিন্তু কি? চন্দ্রিকার কথা বিশ্বাস করে কি ঠিক করলো? হাসপাতালের করিডোরে বসে আছে রুশি, চারপাশে ফিনাইলের গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওর। ও নিজের মতো বেঞ্চে বসে আছে, মাথা নিচু করে। এতক্ষণ কান্না করলো, এখন আর করছে না। তবে থেকে থেকে কেঁপে উঠছে। হয়তো কান্নার রেস্টটা এখনো যায়নি ওর। অধরেই মিসেস খান অপারেশন থিয়েটারের সামনে এলোমেলো ভাবে বসে আছে। মাঝে মাঝে হয়তো বিলাপ করে উঠছেন আর ভিড় করে জিজ্ঞেস করছেন তার ছেলে আসছে না কেন, কবে খুলবে এই দরজা। তার পাশেই সামু তাকে সামলানোর বৃথা চেষ্টা করছে। স্বামীর মৃত্যু বেশ দাগ কেটে গিয়েছে তার মনে। এখনো স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। প্রায় সময় কেঁদে ওঠেন। হঠাৎ সেখানে ছেলের এই করুণ অবস্থা কি করে সহ্য করবেন? চোখ বন্ধ করলেই যেন ছেলে রক্তাক্ত দেহ ভেসে উঠছে। ঘণ্টাখানেক পূর্বে ছেলেকে নিজের চোখের সামনে দিয়ে সুস্থ অবস্থায় বেরিয়ে যেতে দেখেছেন। সায়ান তাড়াহুড়ায় বেরোতে দেখে ভেবেছিলেন কোম্পানিতে কিছু হয়েছে, তাই ছেলের মনের অবস্থা চিন্তা করে কিছু জিজ্ঞেস করেনি। কিছুক্ষণ পূর্বে হঠাৎ কল আসে তার ফোনে, আর সে বলে এই নম্বরের মালিকের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কথাটা শুনতেই তার হাত পা যেন অসাড় হয়ে আসতে লাগলো। স্বামীর মৃতদেহ ভেসে আসতে লাগলো। কোন রকম সামুকে বলল কথাগুলো। তারপর সামু গিয়ে রুশিকে রুম থেকে ডেকে আনে। ইনান সেই সন্ধ্যায় সায়নের পরে এসেছিল, তাই সে শুনেই তাদের ড্রাইভ করে নিয়ে আসে। হসপিটালে আসার মিনিট 10 অ্যাম্বুলেন্স করে শ্যানকে নিয়ে আসা হয়। সারা শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। তাড়াতাড়ি করে তাকে ওটিতে ঢুকানো হয়। যারা নিয়ে এসেছে তাদের জিজ্ঞেস করার পর জানতে পারে শ্যান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল আর ট্রাফিক রুলস ব্রেক করে। এই জন্য পুলিশের গাড়ি তাকে ফলো করা শুরু করে। হাইওয়ে থেকে সাধারণ রাস্তায় গাড়ি আসার কতক্ষণ পরে একজন রাস্তা পার হচ্ছিল, কিন্তু ফুল স্পিডে থাকায় শ্যান ব্রেক করতে না পেরে গাড়ি টার্ন নিতে চায়, কিন্তু রাস্তার পাশে থাকা ফিলারের সাথে বাড়ি খেয়ে যায়। সেই পুলিশরা দ্রুত তাকে গাড়ি থেকে বের করে আর অ্যাম্বুলেন্সে খবর দেয়, আর তারা ওকে এখানে নিয়ে আসে। ইনান রুশির অদূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুশির এই অবস্থা দেখে সত্যি বলতে ওর খারাপ লাগছে, কিন্তু ও যেতে পারছে না, কারণ শামু এখানে আছে আর শামুর মনে কোনো প্রকার ভুল ধারণা ও ক্রিয়েট করতে চায় না। কিছুক্ষণ পূর্বেই চন্দ্রিকা এখানে ছিল, এসে রুশিকে ব্লেম করা শুরু করে আর কান্না জুড়ে দেয়। মিসেস খান তো নিজেই চন্দ্রিকাকে কিছু বলার অবস্থাতে ছিলেন না, আর শামু তাকে সামলানোতে ব্যস্ত ছিলেন। ইনান এগিয়ে এসে কিছু বলতে নিলে চন্দ্রিকা ওকে চুপ করিয়ে দেয়। হুট করে বলে ওঠে, আমাদের ঘরের কথায় আমি কোনো বাহিরের মানুষ ওপিনিয়ন চাই না, আর তাও তার থেকে যে কিনা এই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড। নিজের প্রেমিকার পক্ষে কথা তো বলবেনই আপনি। বুঝি না শামুর পিছনে কেন পড়ে আছেন, একসাথে দুইজন কি চালাচ্ছেন। ট্যালেন্ট আছে বলতে হবে আপনার। ইনান দমে গেল। ও বুঝতে পারলো না যে রুশি আর ওর সম্পর্কের কথা চন্দ্রিকা জানলো কি করে। সায়ান আর শামু জানে, মানা গেল, কিন্তু চন্দ্রিকা সেখানে থাকা সত্ত্বেও কি করে জানলো? আর সবচেয়ে বড় কথা, সায়ান হসপিটালে ভর্তি এই নিউজ ওকে কে দিছিল? এত কনফিউশন থাকলেও জবাব খোঁজার মানসিকতা আসলে এই মুহূর্তে ছিল না ওর। ও রুশির দিকে এগিয়ে যেতে গিয়ে গেল না, কারণ লক্ষ্য করলো রুশি চন্দ্রিকার কথায় কোনো মনোযোগ নেই। ও নিজের মতো করে কেঁদে যাচ্ছে আর বসে আছে। বুঝতে পারলো চন্দ্রিকার কথার কোনো ইফেক্ট নেই ওর মাঝে। এটাকে হয়তো ভালোবাসা বলে। এই যে চন্দ্রিকা চিল্লিয়ে ভালোবাসা জাহির করছে, আদৌ কি তা সত্যি?
অথচ রুশি চুপচাপ বসে আছে। চারপাশে কি হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং সে হয়তো মনে মনে সায়নের সুস্থতা কামনা করছে আর চোখের জল ফেলছে। তাই চিল্লিয়ে ভালোবাসি বলতে হয় না, অনেক সময় নিস্তব্ধতা অনেক কিছু বুঝিয়ে দেয়। রুশি সম্মানের কথা চিন্তা করে ইনান আর ওর দিকে এগোয়নি। দূর থেকে চন্দ্রিকার কান্না দেখছে আর ভাবছে মিনিট কয়েক আগে যে ঝগড়া করছিল, হঠাৎ তার চোখে ভরপুর পানি। অভিনয়ের জগতে হয়তো আরেক নাম করতে পারত। একটা মানুষ এতটা ফেক কি করে হতে পারে? মাকে কোন রকম শান্ত করে শামু কেবিনে নিয়ে যেতে চাইলো, কারণ তিনি বেশ দুর্বল হয়ে গেছেন। কিন্তু মিসেস খান ক্ষণিকের জন্য থামলেও দরজার সামনে থেকে উঠলেন না, বরং সেখানে বসে পড়ল। শামুর মনের অবস্থা ভালো নেই। ভাইকে এই অবস্থা দেখে মেনে নিতে পারছে না। ছোট থেকে ওর ভাই হচ্ছে ওর সুপারম্যান, যার সুপার স্ট্রং বডি, কিন্তু এখন ওর সুপারম্যান শুয়ে আছে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। মনে মনে শুধু দোয়া করছে ওর ভাই যেন সুস্থ হয়ে ফিরে। ভাইয়ের এখনো আরো কত বছর বাঁচা বাকি, নিজের অনাগত সন্তানের মুখ দেখা বাকি, তাকে বেয়ে উঠতে দেখা বাকি। ও চায় না সেই সন্তান পূর্বেই তার বাবাকে হারাক। অন্তত সন্তানের কথা চিন্তা করে হলো ভাইকে সুস্থ হতে হবে। তারপরও রুশি ভাবির সাথে এখনো সবকিছু ঠিক হয়নি। রুশি ভাবি কি করে বাঁচবে তাকে ছাড়া? কথাগুলো ভাবতেই শামু রুশির দিকে তাকালো। এই কয়েক ঘন্টা মুখটা কেমন শুকিয়ে গেছে। ও রুশিকে নিজের বড় বোন ভাবে। এই কয়েকদিনে সম্পর্ক অনেক গাঢ় হয়ে গিয়েছে। ও প্রায় ভাবতো রুশির সাথে আগে দেখা হলো না কেন ওদের। কত ভালো হতো যদি রুশি ওদের জীবনে আরো আগে আসতো। ওর বড় বোনের খুব শখ ছিল, যা রুশিকে দিয়ে পূরণ করতে গিয়েছে। রুশি এমন একটা মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না। ওর নিজের চোখ সরিয়ে কাঙ্ক্ষিত মানুষকে খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। এক কোনায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও বেশ অবাকই হলো যে ইরান রুশির পাশে যায়নি কেন। এই মুহূর্তে তো রুশির কাউকে দরকার। শামু পরে বুঝতে পারলো ইনান হয়তো ওর অনুভূতির কথা ভেবে যায়নি। ও ইনানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, আপনি এখানে দাঁড়িয়ে কেন? যান, রুশি ভাবিকে গিয়ে সামলান তো। আমি একা দুজনকে কি করে সামলাবো? তাছাড়া রুশি ভাবি সেই কতক্ষণ ধরে না খেয়ে আছে, এটা বেবির জন্য ক্ষতিকর। যান তার কাছে প্লিজ। সামু, আমি কি করে? দেখুন, এই মুহূর্তে ভাবির মনের অবস্থা খুব খারাপ। তার একজন বন্ধুর প্রয়োজন, আর আপনার থেকে ভালো বন্ধু কেউ হতেই পারে না ভাবির জন্য। তাই তাকে গিয়ে সান্ত্বনা দিন আর বলুন কিছু খেতে, না হয় সে অসুস্থ হয়ে পড়বে। শামুর কথা শুনে ইনান এগিয়ে গেল। একসময় রুশি ভালো একজন বন্ধু ছিল, এখন আছে কিনা জানে না। তবে আর কিছু না হোক, একজন বন্ধুর পরিচয় তার পাশে দাঁড়াতে পারে। আর অতীতের সবকিছু সবাই ভুলতে চায়, হিনানও তার ব্যতিক্রম নয়। ও হুট করে রুশির পাশে বসলো। রুশি মাথা তুলে তাকালো, ওর দিকে নজর একবার, তারপর আবার নামিয়ে ফেললো। ইনান একটু ইতস্তত বোধ করলো, তারপর শান্ত স্বরে বলল, এভাবে একটানা এখানে বসে থাকলে শরীর খারাপ করবে, আর সেটা বেবির জন্য ভালো নয়। চলো, পাশের কেবিনে বুক করা হয়েছে আমাদের জন্য, ওখানে চলে গিয়ে কতক্ষণ রেস্ট নিবে। আমি এখানেই ঠিক আছি। রুশি মাথা নিচু করে দুর্বল গলায় বলল। ওর কণ্ঠস্বর এতটাই ক্ষীণ ছিল যে আর একটু দূরে থাকলে ইনান হয়তো স্পষ্ট শুনতে পেত না। ইনান বুঝতে পারলো রুশি ক্ষীণ গলায় না করলেও ও প্রচন্ড জেদি। ওর সম্মতি ছাড়া ওকে এখান থেকে উঠানো সম্ভব নয়, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। ইনান আবারও বলল, আচ্ছা, কোথাও যেতে হবে না, অন্তত কিছু খাও। আমি অর্ডার দিয়ে দিচ্ছি, যে কোনো সময় আসবে হয়তো। রুশি আবারও ক্ষীণ গলায় বলল, রুশি, এটা কোনো জেদ করার সময় নয়। ভুলে যাও না তুমি এখানেও তোমার গর্বে কেউ একজন বেড়ে উঠছে, আর না খেয়ে দেখলে তার ক্ষতি হবে। তোমার সবার উপরে নিজের সন্তানের কথা ভাবতে হবে, তার জন্য হলো খেতে হবে। তুমি কি চাও তার ক্ষতি হোক? ইনানের কড়া কথায় রুশি দমে গেল, মাথা নেড়ে না বোধক উত্তর দিল। ও কখনোই চায় না ওর সন্তানের খারাপ হোক। ওর সন্তানের জন্য তো বেঁচে আছে, তাহলে তার ক্ষতি কি করে চাইবে? ওর কষ্ট হলেও ওকে খেতে হবে। রুশির কথা শুনে ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর সেখান থেকে উঠে নিজে খাবার আনতে গেল।
শামু সেদিকেই তাকিয়েছিল। আজকে ইনানের চোখে ও রুশির প্রতি অন্য কোনো অনুভূতি দেখেনি, বরং একজন বন্ধুর মতো বুঝিয়েছে। এই কয়দিন ইনান ওর পিছনে যথেষ্ট সময় ব্যয় করেছে। ইনানের মতো একটা ছেলে ওর পিছনে ঘুরবে, এটা ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এমনকি ইনান শামুকে কোনো এক প্রকার ফোর্স করেনি, বরং ওর কড়া কথা শোনার পরেও আবার ফোন করে খোঁজ নিয়েছে। ভার্সিটি শেষে নিজ দায়িত্বে ওকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। কোনোদিন গাড়িতে না উঠলে সারা রাস্তা গাড়ি দিয়ে ফলো করে বাড়ি পর্যন্ত এসেছে। এমনকি ভার্সিটির গেটের সামনে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকতো। ইতিমধ্যে সবাইকে বলা হয়ে গেছে তার যে সে শামুর ফিয়েন্সি। শামুর এমন অ্যাটেনশন সবসময় চেয়েছিল ইনানের কাছ থেকে, আর পেয়েও গেছে। ও খুব খুশি। সত্যি বলতে ইনানের সিরিয়াসটি দেখে ওর জমে থাকা অভিমান গলে গিয়েছে। কিন্তু এত সহজে ও হার মানবে না, বরং ইনান যে ওকে এত বছর ঘুরিয়েছে তাকেও তো ঘুরতে হবে ওর পেছনে, তারপর দিয়ে মানবে। ইনান খাবার নিয়ে আসার পর রুশি নিজে না খেয়ে থাকার হুমকি দিয়ে মিসেস খানকে সাথে করে খাইয়েছে। ইনান আর শামু বাধ্য হয়ে খেয়েছে রুশির জন্য, এমনকি চন্দ্রিকাকেও শামু জোর করে খাইয়েছে। এভাবে না খেয়ে থাকলে ভালো কিছু হবে না। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসে। সায়ানের অনেক ব্লাড লস হয়েছিল, তাই তাদের অনেক সময় লেগেছে। ভাগ্য ভালো হাসপাতালে এই গ্রুপের রক্ত আগে থেকেই ছিল। ডাক্তার বেরোতেই সবাই তার কাছে গেল। ইনান দ্রুত প্রশ্ন করলো, ডক্টর, এখন শায়নের কি অবস্থা? দেখুন, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জারাস। উনি এখন ঘুমাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তাকে বেড শিফট করা হবে। আপনাদের কাছে অনুরোধ, জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে বিরক্ত করবেন না। তাকে বাহির থেকে দেখবেন প্লিজ। তার যথেষ্ট রেস্ট প্রয়োজন এখন। বলেই ডাক্তার চলে গেল। রুশি ধপ করে নিচে বসে পড়ল। সায়ন বেঁচে আছে এই সোমবারটা ওর জন্য যথেষ্ট ছিল খুশি হওয়ার। সায়নের কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারত না ও। সায়নের এই অবস্থার জন্য শুধুমাত্র ও দায়ী। ওর উচিত ছিল সায়নের কথা শোনা। অন্তত সায়ন কিভাবে এক্সপ্লেন করতে চায় সেটা দেখা উচিত ছিল। জেদের বসে শুধু নিজের কথাটাই বলে গেছে, সায়নের কথা শোনার প্রয়োজন বোধ করেনি। আর যাই হোক, চন্দ্রিকার মতো মেয়ে কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না। কি করে বিশ্বাস করলো সত্য মিথ্যা যাচাই না করে? ওর উচিত ছিল অন্তত একবার সায়নকে নিজের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া। হসপিটালের ভিআইপি রুমে সুবিধা অন্য রুমের তুলনায় একটু বেশি হয়। বড় বেড, বড় ল্যাম্প, আরো কত কি। কিন্তু যতই সুবিধা থাকুক না কেন, রোগীর কষ্টের কোনো অংশে কম করা সম্ভব হয় না শারীরিকভাবে। ট্রিটমেন্টের পরও যতটুকু কষ্ট পাওয়ার তা পেতেই হয়। শরীরের অসহ্য ব্যথা অনুভব হতেই সায়ান চোখ মেলার চেষ্টা করলো, কিন্তু চোখের পলকগুলো রন্দে রন্দে যেন ব্যথা। খুব কষ্ট করে নিজের চোখ জোড়া খুলতেই তীব্র আলো চোখে পড়তেই মুহূর্তেই বন্ধ করে ফেললো। কিছুক্ষণ চেষ্টা করার পর আবার চোখ খুলতে পারলো। সায়ান চারপাশে চোখ বুলাতে লাগলো। বুঝতে পারলো হাসপাতালের বেডে শুয়ে আছে। রুমটা খুব গোছানো। অদূরেই একটা সোফার মতো কিছু আছে, কিন্তু তাতে কোনো মানুষ নেই। হয়তো সবাই ওকে রেস্ট করতে দিয়ে আশেপাশে কোথাও আছে। সায়ান নিজের হাত পা নাড়ানোর চেষ্টা করলো। প্রায় সাথে তীব্র ব্যথা অনুভব হলো সারা শরীরে। ও কিছুক্ষণের জন্য দমে গেল। বুঝতে পারলো ডান হাতে ক্যানালা লাগানো, তাই বাম হাতটা টান দিল। কিন্তু তা ভারী অনুভূতি হতে পাশে তাকালো আর একটা নারী অভয়কে দেখতে পেল। শুয়ে থাকায় চেহারাটা স্পষ্ট না হলো সায়ান জানে মেয়েটি কে। মুহূর্তে নিজের স্পন্দন বেড়ে যাওয়ার অনুভব হলো। খুব করে ইচ্ছে করলো মুখের সামনে এসে থাকা চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু হাতের ব্যথায় সেটা পারল না। শুধু তাকিয়ে রইল। অক্সিজেনে মাস্ক পরে থাকায় সায়নের খুব অস্বস্তি হচ্ছিল, তাই সেটা খোলার চেষ্টা করলো সাবধানে, কিন্তু নড়াচড়া করে উঠতেই রুশি ধরপড়ি উঠল। সায়ান থেমে গেল। ও চাইনি রুশি ঘুম ভাঙুক, তাই সাবধানে নড়াচড়া করছিল, কিন্তু তারপরেও রুশি উঠে গেল। তাইও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রুশির দিকে। রুশি উঠে বলা শুরু করে দিল, আপনি ঠিক আছেন? কখন জ্ঞান এসছে আপনার?
আমায় ডাক দেননি কেন? খুব খারাপ লাগছে। ডক্টরকে বলবো আসতে? কোথায় ব্যথা করছে আপনার? বলুন না, চুপ করে আছেন কেন? রুশি একটানা কথাগুলো বলার পরেও সায়নের থেকে কোনো জবাব এলো না, বরং ওর চোখ বড় বড় করে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রুশি বুঝতে পারছে না। অনেকক্ষণ চেষ্টার পর সায়ন হাল ছেড়ে দিয়ে সায়ন অন্যদিকে মুখ করে তাকালো। রুশি কিছু একটা ভাবলো, তারপর হুট করে সায়নের অক্সিজেনের মাস্ক সরিয়ে দিল, আর সায়ন ওর দিকে তাকালো। রুশির চোখ মুখ ফুলে আছে, আর রুশি ওর সামনে মাথা নিচু করে বসে আছে। প্রায় অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রুশিও কিছু বলল না, আর সায়নও না। কথায় আছে না, শব্দ সংকট খুবই জঘন্য একটি বিষয়। দুজন মানুষ কথা বলতে চাইছে, অথচ বলার কিছুই খুঁজে পাচ্ছে না। এর থেকে করুণ দৃশ্য আর কি হতে পারে? কিন্তু ওই যে সকল নিস্তব্ধতা একসময় আওয়াজে পরিণত হয়, তাই সেই নিস্তব্ধতাকে যে কোনো একজনকে ভাঙতে হয়, না হয় সম্পর্কটাই স্তব্ধ হয়ে যায়। রুশি মাথা তুলে সায়নের দিকে তাকালো, তারপর আবার নামিয়ে ফেললো। সায়ন রুশির টলমলো চোখ জোড়া দেখতে পেল। রুশি ক্ষীণ স্বরে বলে উঠল, আই এম সরি, আমি রিয়েলি সরি। আমি রাগের মাথায় অনেকগুলো কথা শুনিয়ে ফেলেছি, যা আমার বলা উচিত হয়নি। আমি আসলে একটু ডিপ্রেসড ছিলাম, তাই রাগের মাথায় এই কথাগুলো বলেছি। আমি ভাবতে পারিনি আমার কথার প্রভাব আপনার উপর এইভাবে পড়বে। আপনার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এতক্ষণ চোখের কোণে জমে থাকা কালো মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে শুরু করলো। চোখের কার্নিশ বেয়ে চোখের জল সায়নের হাতের উপর পড়লো। সায়ন সেদিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। রুশির চোখেও অনুতাপ দেখতে পাচ্ছে। সায়নকে কথাগুলো শুনিয়ে রুশি বেশ অনুতপ্ত, কিন্তু সায়ন এটা দেখতে চায়নি। ও রুশির চোখে শুধুমাত্র ওর জন্য ভালোবাসা দেখতে চায়, তবে সেটা ও দেখতে পাচ্ছে না। এটা অস্বাভাবিক কিছুই নয়। সায়ন রুশিকে তো এখনো বলেইনি যে ও রুশিকে ভালোবাসে। ও রুশিকে আর নিজের সন্তান নিয়ে সুখে থাকতে চায়। ওর মনে শুধুমাত্র রুশি আছে, চন্দ্রিকা নয়। কিন্তু এই পরিস্থিতিতে বলা ঠিক হবে না, বরং ওকে আগে সুস্থ হতে হবে, তারপর সুন্দর করে ও রুশিকে নিজের মনের খবর জানাবে আর রুশির মন জয় করে নেবে। সায়ান আলতো করে রুশির মাথায় হাত রাখলো, তারপর বলল, তোমার জন্য কিছু হয়নি রুশি, শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। আমার সামনে একজন মানুষ চলে আসে, হুট করে ব্রেক কাজ করছিল না, তাই গাড়ি সরাতে হয়েছে, আর গাছের সাথে বাড়ি খেয়েছি। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, এতে তোমার কোনো হাত নেই। নিজেকে ব্লেম করবে না একদম। আমার এই অবস্থার জন্য আমি দায়ী। রুশি সায়নের কথা শুনে কিছুক্ষণ দমে গেল, তারপর নাক টেনে বলল, আপনি মিথ্যে বলছেন। আমি জানি আমার জন্যই এই অবস্থা হয়েছে। না আমি আপনাকে এই কথাগুলো বলতাম, না আপনি হাই স্পিডে গাড়ি চালাতেন, আর না আপনার এই অবস্থা হতো। সব আমার দোষ, আমার ওভাবে বলা উচিত হয়নি। কিন্তু আপনি এত স্পিডে গাড়ি চালান কেন বলেন? মরার খুব শখ হয়েছে আপনার? সায়ান রুশির শেষ কথাগুলো শুনে কেন যেন হাসলো, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেউ একজন আমার সাথে থাকতে চায় না, আমাকে ছেড়ে চলে যেতে চায়। এই দুঃখে আমার বেঁচে থাকার ইচ্ছে চলে গিয়েছিল, এই জন্য মরতে গিয়েছিলাম। সায়নের কথা শুনে রুশি চুপ মেরে গেল। সায়ন ওর কথা শুনে রাগ করে এমন করেনি, বরং ও ছেড়ে চলে যাবে বলে কষ্টে এমন করেছে। এটাকে আদৌ বিশ্বাসযোগ্য? রুশির ভাবুক চেহারা দেখে সায়ন হাসলো। সত্যি বলতে ও আসলে এই কারণেই ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। রুশির মুখে ডিভোর্সের কথা শুনে ও ঠিক সহ্য করতে পারছিল না। মনে হচ্ছিল রুশি চলে গেলে ও কি করবে। কি করে বলতে পারলো রুশি ওকে এমন কথা? ওর বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছিল, তাই ও এমনটি করেছিল। কিন্তু ভাগ্য ভালো যে ও বেঁচে ফিরেছে, না হয় কত বড় ভুল হয়ে যেত। রুশির সাথে এখনো সম্পর্ক শুরু হয়নি, সেখানে ও যদি নাই থাকে তাহলে ও রুশির সাথে দেখা স্বপ্নগুলো তো স্বপ্নই থেকে যাবে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই কথাগুলো মনে হয়েছিল, দোয়া করছিল যাতে ও বেঁচে যায়, কারণ ও বাঁচতে চায় রুশি আর রুশির সন্তান, ওর পরিবারের সবার সাথে বাঁচতে চায়, আর তার জন্য ও বেঁচে থাকার জরুরি। সায়ন রুশির দিকে তাকিয়ে বলল, মাম্মা বা সামু কই? ওরা কি এখানে আছে? মা আর শামু পাশের কেবিনে। মায়ের শরীর ভালো ছিল না অতটা, তাই তাদের পাঠিয়ে দিয়েছি। আর ইনান ভাই বাসায় গেছেন, যাতে কাল সকালে
খাবার আর জামার কাপড় নিয়ে আসতে পারেন। আমি বলেছি আমি এখানে থাকবো, তাই তারা আর জোর করেনি। রুশি মুখে ইনান ভাইয়া শুনে সায়নের কেমন যেন হাসি পেল ও হালকা কেসে বলল, ইনান ভাই? ইনানকে ইনান ভাই বলো কবে থেকে? না মানে আসলে শামু ডাকেন, তাই আমিও ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে গেছি। গুড, এইভাবে ডাকবা সবসময়। সামু ডাকা বন্ধ করে দিলেও তুমি বন্ধ করো না, হ্যাঁ? রুশি কনফিউশন নিয়ে সায়নের হাত চেপে ধরে বসেছিল আর সায়ান ওর দিকে তাকিয়েছিল। এমন সময় খট করে দরজা খুলল। গেটে চন্দ্রিকা দাঁড়িয়ে আছে। রুশি কিভাবে নিজের হাত ছাড়িয়ে নিল, তারপর উঠে দাঁড়ালো। এই মুহূর্তে চন্দ্রিকার সাথে ঝগড়া করার কোনো মানে হয় না, অযথা হয়রানি। তারপর এত এনার্জিও নেই ঝগড়া করার। আর এমনিতেও সায়নের শরীর ভালো না, অতিরিক্ত চেঁচামেচি ও শরীরের জন্য ক্ষতিকর। এটা ভেবে দমে গেল আর সোজা বেরিয়ে গেল। শুধু এমন একজনের সাথে ঝগড়া করে কি লাভ যে পরিস্থিতি বোঝে না, বরং নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে। রুশি বেরিয়ে যেতেই সায়ান সেদিকে তাকিয়ে রইল এক ধ্যানে। রুশি ওকে এখানে একা রেখে কি করে চলে গেল? সায়ান চন্দ্রিকার দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।